বহুল প্রতীক্ষার পর সুপারস্টার সাকিব খান এবং সাবিলা নূর অভিনীত রকস্টার মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, এর জন্য এটা আমাকে ট্রেইলার দিয়ে এক্সপ্লেইন করতে হচ্ছে। তো সিনের সাথে সবসময় গল্পের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবে। অনেকজনের রিকোয়েস্টেই সিনেমাটা হলে গিয়ে দেখে এসে তারপর এক্সপ্লেন করছি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা স্টেডিয়াম, সেখানে মানুষে থই থই করছিল, এক ফোঁটা জায়গাও যেন ফাঁকা নেই। আসলে এখানে একটা গানের কনসার্ট হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সেই সিঙ্গারটা এখনও স্টেজে উপস্থিত হয়নি। সবাই তাকে খুঁজতে শুরু করে দেয়। পুরো স্টেডিয়ামের মানুষ সবাই তোকে দেখার জন্য পাগল হয়েছিল। আসলে এখানে আগুন নামের এক রকস্টারের কনসার্ট হবে। ম্যানেজমেন্টের সবাই তাকে খুঁজতেছিল, কিন্তু কেউই তাকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই দেখা যায় পরিত্যক্ত একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে আগুন। সেই রাস্তা দিয়ে যাওয়া একজনের থেকে নেশা জাতীয় কিছু দ্রব্য নিয়ে তারপর গাড়িতে উঠেই রওনা দেয় স্টেডিয়ামের উদ্দেশ্যে। অনেক বেপরোয়া গাড়ি চালাতে থাকে আগুন। ওকে দেখেই বোঝা যাচ্ছিল সে ফুল লোডে আছে। কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে স্টেডিয়ামে। মানুষ তোর গাড়িটাকে একদম চারদিকে ঘিরে ধরেছিল। সে নিজেই যেন স্টেজে যেতে পারছিল না। তারপর কোনো মতে মানুষজন কাটিয়ে সে গিয়ে স্টেজে ওঠে। গানটা গাইতে যাবে, ঠিক তখনই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে আগুন বড়লোক বাবার একমাত্র সন্তান। ওর বাবার নাম জুনায়েদ আর ওর মা শাবনাম। ওর বাবা ছিল অনেক বড় মাপের একজন ক্লাসিক্যাল মিউজিকের গুরু। গোটা দেশ ওনাকে এক নামেই চিনত। কিন্তু তার ছেলে বাবার মতো একদমই হয়নি। তার ক্লাসিক্যাল গান তেমন একটা পছন্দ নয়। সে স্বপ্ন দেখে সে ভবিষ্যতে বড় একটা রকস্টার হবে। কিছুক্ষণের মধ্যেই ঘুমটা ভেঙে যায় আগুনের। তার পরপরই ওর কাছে চলে আসে ওর এক বন্ধু। ওর নাম আসলাম। সেখানে এসে আগুনকে ডেকে নিয়ে ওর বাবার কাছে আনে। তারপর ওরা তিনজনে যেতে থাকে একটা ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানে। গাড়ির মধ্যে ওর বাবা আগুনকে বলে, তুই ওখানে গিয়ে আমার ছেলে হিসেবেই থাকিস, আবার আগুন হতে যাস না যেন। মানে তার বাবা তার ছেলেকে নিয়ে যেখানেই যেত সেখানেই কোনো না কোনো একটা ঝামেলা করে বসতো আগুন। এর জন্যই বাবা ওকে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে তারপরেই নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে সেই অনুষ্ঠানটাতে। সেখানে বাবা গান গাইতে গেলে আগুন যায় পাশের লবিটাতে। ওখানে গিয়ে একটা গঞ্জিকা জ্বালিয়ে দেয় আগুন। কিছুক্ষণের মধ্যেই সেই গঞ্জিকার ধোঁয়াটা গিয়ে লাগে আবার স্মোক ডিটেক্টরে। আর পুরো বিল্ডিংয়ের ফায়ার অ্যালার্মটা চালু হয়ে যায়। এই ব্যাপারটাতে সেখানে থাকা সবাই তো হকচকিয়ে যায় এবং ছোটাছুটি করতে থাকে। সাথে পানি পড়ে পুরো বাজে অবস্থা হয়ে যায় অনুষ্ঠানের। কিছুক্ষণের মধ্যেই আগুনকে ধরে নিয়ে আসে সিকিউরিটি গার্ড তার বাবার কাছে এবং সবকিছু ওনাকে খুলে বলে। বাবা তো আসলে এই চিন্তাটা করেই ওকে আগে থেকেই ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু সেটাও শুনল না আগুন। এখান থেকে বাড়িতে এসে এই আগুন চলে যায় তার স্টুডিওতে, গিয়েই গান লিখতে বসে পড়ে। আসলে এই ব্র্যান্ডটা আগুন তার বন্ধুবান্ধব নিয়েই বানিয়েছিল। আগুন শুধু গান লিখত এবং সেটা কম্পোজ করত, কিন্তু সে স্টেজে উঠত না, সবসময় ব্যাক স্টেজেই থাকত। আসলে ছোটবেলাতে একবার আগুন গান গাইতে স্টেজে উঠেছিল, কিন্তু তার হাত পা সেখানে গিয়েই কাঁপতে শুরু করে দেয়। তখন সে আর গান গাইতে পারেনি। তারপর থেকে সে আর কখনো স্টেজে ওঠে না। ওরা সবাই মিলে এখানে জ্যামিং করতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে আসলাম। তারপর ওদেরকে জানায়, 2 দিন পরে একটা কনসার্ট ঠিক করে আসলাম আমাদের জন্য। আসলে ওইটা ওয়ারফেজের কনসার্ট। তারা নতুন একটা ব্র্যান্ডকেও সুযোগ দিতে চায়, তো আমাদের জন্য সেটা বুক করে নিয়েছি আমি। ওদের ব্র্যান্ডের হয়ে গান গাইতো আবার রক্সি নামের একজন। একটা গানের পিছনে সকল কষ্ট করছে আগুন, আর সেটার ক্রেডিট নিয়ে যাচ্ছে রক্সি। এগুলো তার বন্ধুরা বলা বলি করলেও এগুলোতে কোনো কিছুই মনে করে না আগুন। যাই হয়ে যাক না কেন, সে স্টেজে উঠবে না। সেখান থেকে যখন ওরা কথাবার্তা শেষ করে বেসমেন্টে আসে, তখনই সেখানে চলে আসে বড়লোক বাপের আরেকটা ছেলে রিশাদ। আসলে আজকে যে ওরা ক্লাসিক্যাল গানের কনসার্টটাতে গিয়েছিল, সেখানে গিয়ে খানিকটা ঝামেলা হয়েছিল আগুনের সাথে ওর। সেটার বদলা নিতেই হয়তোবা এখানে একটা স্পোর্টস কার নিয়ে এসেছিল রিশাদ। তারপর এখানে এসেই আগুনকে এটা ওটা বলতে শুরু করে দেয়। এক পর্যায়ে ওকে সেই গাড়িটা ড্রাইভও করতে দেয়। আগুন গাড়িটা নিয়ে অনেক জোরে চালাতে শুরু করে। কিছুক্ষণ চালানোর পরে হঠাৎ করে একটা খুঁটির সাথে গিয়ে মেরে দেয় ওই গাড়িটা। এই ব্যাপারটাতে রিশাদ তো হতবাক। তারপর অনেক কথা শোনাতে থাকে আগুনকে, কিন্তু এগুলোর কিছুই তোয়াক্কা করে না আগুন। আর সেখান থেকে বাইক নিয়ে আর আসলামকে উঠিয়ে নিয়েই চলে যায়। 2 দিন পার হওয়াতেই ওদের কনসার্টের দিনটা চলেই আসে। ওই জায়গাতে মোটামুটি অনেক মানুষই উপস্থিত হয়েছিল। এর আগে ওদের ব্র্যান্ড এতগুলো মানুষের সামনে কখনোই পারফর্ম করেনি। ওদের স্টেজে উঠতে সময় বাকি আসে আর মাত্র 5 মিনিট। রক্সিকে বারবার ফোন করতে থাকলেও সে ফোনটা কোনোভাবেই ধরছিল না। তারপর এক পর্যায়ে ফোনটা ধরে এবং সে জানায়,
আমি অ্যাক্সিডেন্ট করেছি, তো আমি যেতে পারবো না কনসার্টে, তোরা কোনোভাবে ম্যানেজ করে নে। এই কথাটা শুনে আগুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এবার গানটা কে গাইবে তাহলে? তখন সবাই তাকাতে থাকে আগুনের দিকে, কিন্তু সে তো স্টেজে উঠতে একদমই নারাজ। তারপরে ওকে অনেক করে বলে কয়ে স্টেজে পাঠায় সবাই মিলে। প্রথমে স্টেজে ওঠার পরেও আগুনের হাত পাশেই ছোট্ট বেলার মতোই কাঁপতেছিল। সামনে দাঁড়ানো মানুষগুলো কত রকমের ভঙ্গিমাই না করছিল, এগুলো দেখে নিজেকে অনেকটাই নার্ভাস মনে করছিল আগুনের। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে এক পর্যায়ে সে গান গাইতে শুরু করে। ওর গানটা আবার সবাই খুব পছন্দ করছিল। আগুন যখন এই ব্যাপারটা খেয়াল করে তখন ওর মনের মধ্যে কনফিডেন্স চলে আসে আর অনেক ভালো গান গাইতে শুরু করে। এখানে দর্শকরা তো একদম নাচানাচি করছিল। সবার ভিড়ে একটা মেয়ের দিকে চোখ পড়ে আগুনের। মেয়েটাও সবার মতো খুবই এনজয় করছিল। ওর নাম মীরা। তারপরে খুব চমৎকারভাবে শেষ হয়ে যায় ওদের কনসার্টটা। সবাই তো ওদের গানটা খুবই পছন্দ করে। তারপর পরেই আগুন চলে আসে মীরার কাছে আর ওর সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে হঠাৎ করেই সেই প্রোগ্রামের জায়গাতে ঝামেলার সৃষ্টি হয়। তখন মীরার হাত ধরে আগুন ওকে বাইরে নিয়ে আসে, ওকে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দিল। সেখানে এসেই নিজের গাড়িতে চড়ে বসে আগুন, আর মীরাকেও সেখানে উঠতে বলে। কিন্তু অনেকক্ষণই মীরা সেই গাড়িটাতে গিয়ে আর চড়ে না, কারণ আজকেই তো ওদের প্রথম দেখা হলো। এত তাড়াতাড়ি কাউকে কি সে বিশ্বাস করতে পারে? তখন আগুন বলে, আমি যদি খারাপই হতাম তাহলে কি এত ভালো গান গাইতাম? সেটা বাদ দাও, আমি যদি খারাপই হতাম তাহলে কি তোমাকে আমি বাঁচিয়ে নিয়ে আসতাম? আর একটা কথা, আমি যদি আসলেই খারাপ হই তাহলে 5 মিনিটের মধ্যে তুমি সেটা বুঝতে পারবে, আর যদি আমি ভালোও হই সেটাও তুমি 5 মিনিটের মধ্যেই বুঝতে পারবে। তো আমাকে এই 5 মিনিটের জন্য তো তুমি বিশ্বাস করতে পারো? এই কথাটা শুনে মীরা আবার এসে ওঠে ওর গাড়িতে। তখন আগুন একটা বিল্ডিংয়ের পার্কিংয়ে যায় এবং আস্তে আস্তে উপরের ফ্লোরের পার্কিংয়ের দিকে উঠতে থাকে। এরকম করতে করতে মীরাকে নিয়ে একদম ছাদে চলে আসে আগুন। তারপরে একটা বিলবোর্ডের সামনে দুজনে গিয়ে বসে পড়ে। সেখানে ওরা অনেক ব্যাপার স্যাপার নিয়ে গল্পগুজব করছিল। আগুনের কথাবার্তাও খুবই ভালো লাগছিল মীরার। আর মীরাকে তো প্রথমবার দেখে ওকে পছন্দ করে ফেলেছিল আগুন। এরকম চলতে চলতে ওদের দুজনের মধ্যে ভালো লাগা তারপরে ভালোবাসাও হয়ে যায়। দুজনের সময় খুব ভালোভাবেই কাটছিল। এরপর থেকে ওরা প্রায় প্রত্যেক দিনই দেখা করত। আস্তে আস্তে ওদের ভালোবাসাটা গভীর থেকে গভীরতম হচ্ছিল। নিজের ব্র্যান্ডকে যেন একদমই আর সময় দিতে পারছিল না আগুন। গত যে প্রোগ্রামটা করলো এটাতে ওর গান একদম ভাইরাল হয়ে গিয়েছিল। এজন্য আগুনকে আর পেছনে তাকাতে হবে বলে আর মনে হয় না। কিছুদিন পর হঠাৎ করে আসলাম এবং আগুনের সঙ্গে এসে দেখা করে ডিএসকে মিউজিক কোম্পানির মালিক। ওর নাম ববি। সে এসেই আগুনের অনেক প্রশংসা করে, সাথে এটাও জানায়, আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই। আমার পরের যে অ্যালবামগুলো বের হবে সেগুলোর গান গাইবে তুমি। যত টাকা লাগে সেগুলো আমি দেব। সাথে তোমাকে ইন্টারন্যাশনাল প্রোগ্রামেরও সুযোগ করে দিব। শুধু তুমি মনোযোগ দিয়ে গান লিখবে, কম্পোজ করবে এবং স্টেজে গিয়ে সেটা গাইবে। বাকি সকল দায়িত্বই আমার। এই কথাটা শুনে তোরা দুই বন্ধুই খুবই খুশি হয়ে যায়, আর ওনার সাথে কন্ট্রাক্টটা সাইন করার জন্য একটা ডেটও ফিক্স করে। এই ব্যাপারগুলো আবার সে যখন মীরাকে জানায় তখন সেও তো খুবই খুশি। দেখতে দেখতেই সেই কন্ট্রাক্টটা সাইন করার দিন চলেই আসে। ওরা একটা নাইট ক্লাবে এটা সাইন করবে। আজকে মীরাকেও সঙ্গে নিয়ে এখানে এসেছিল আগুন। মীরা তো এখানে আসার পর থেকেই বারবারই বলছিল, এখানে তো সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে, তুমি আমাকে বললেই তো পারতা। এখন তো আমার মনে হচ্ছে আমি এদের সাথে একদমই যাচ্ছি না। তবে আগুন বলে, কোনো সমস্যা নেই, তুমি একদমই চিন্তা করো না, তুমি আমার সঙ্গে এসো। তারপর গিয়ে ওরা দেখা করে ববির সাথে। কন্ট্রাক্টটা সাইন করতে যাবে তার আগ মুহূর্তে মীরা ওয়াশরুমটা ইউজ করতে চায়। কিছুক্ষণ পরে সে ওয়াশরুম থেকে ফিরে এসে আগুনকে বলে, আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব, তুমি আমাকে নিয়ে চলো। আগুন ওকে বারবারই জিজ্ঞেস করছিল, কিন্তু প্রথমে তো কিছুতেই বলতে চাইছিল না মীরা। তারপরে জানায় যে কি হয়েছে। মীরা যখন ওয়াশরুমটা ইউজ করে বাইরে আসতেছিল তখন সেই ওয়াশরুমের ভেতরেই ছিল রিশাদ এবং তার গার্লফ্রেন্ড। তখন রিশাদ মীরার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং জোর জবরদস্তি করারও চেষ্টা করেছে ওর সাথে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মীরা, এর জন্য সেখান থেকে চলে যেতে চায়। সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এই কথাটা শুনে তো রেগে ফায়ার হয়ে যায় আগুন। রিশাদ সেখানে আসা মাত্রই ওকে মারধর করতে শুরু করে দেয়। সবার সামনে ওকে বেধড়ক মারধর করছিল। সাথে ওকে বলে, মীরা শুধু আমার, ওর দিকে এর পরে যদি তুই কোনোদিন চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোর চোখই আমি উপড়ে ফেলবো। এটা বলেই মীরাকে নিয়ে সেই নাইট ক্লাবটা ত্যাগ করে। আগুন যে মীরার জন্য এতটা সিরিয়াস হয়ে গিয়েছিল এই ব্যাপারটা দেখে আবার ওকে আরও বেশি ভালোবাসতে শুরু করে দেয় মীরা। এভাবে কেটে যায় আরও কিছুদিন। ওদের ব্র্যান্ডের এখন খুব বাজে অবস্থা হয়ে গেছে। সেখানে কন্ট্রাক্ট করতে গিয়ে ঝামেলায় পড়াতে ওদের ওই অ্যালবামটা এখনও করাটা হয়নি। সবাই যখন চিন্তা করছিল তার কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে চলে আসে আসলাম আর জানায়,
ওই ব্যাপারটা ঘটার পরও ববি আমাদেরকে নিয়ে সেই মিউজিক অ্যালবামটা করবে বলে জানিয়েছে। এই কথাটা শোনার পর তো সবাই খুবই খুশি। তারপর শুরু হয়ে যায় ওদের গান লেখা, কম্পোজ করা এবং ভিডিও বানানো। এভাবেই দিন কাটছিল। এরকম করতে করতে ওদের প্রথম গানটা কমপ্লিট হয়ে যায়। গানটার নাম দেওয়া হয় আমাকে উড়িয়ে দাও। এই গানটা পাবলিশ করার সাথে সাথেই পুরো ভাইরাল হয়ে যায়। দেশের সকল শ্রেণীপেশার মানুষের হাতেই এখন এই গানটাই বাজতেছিল। সবাই লক্ষ লক্ষ রিলসও বানাচ্ছিল এই গানটা নিয়ে। সাথে কতজন যে এই গানটা গেয়েও ভিডিও বানাচ্ছিল তার তো কোনো হিসেবই নেই। একটা ভিডিওতেই আগুন অনেক বড় মাপের একজন স্টার হয়ে যায়। রাতারাতি ওর লাইফস্টাইলটা পুরোপুরি বদলে যায়। যদিও সে আগে থেকেই ধনীর দুলাল ছিল, তারপরেও সে নিজের টাকাতে এখন উড়াচ্ছে। ওদের এই ব্র্যান্ডটা অনেকগুলো স্টেজ পারফরমেন্সও করে। সবগুলো শোই যায় হাউসফুল। মানুষ তো ওদের গান খুব পছন্দ করছিল। ওরা অনেক ইন্টারভিউ দিচ্ছিল মিডিয়াতে। আগুন ওই সময়টায় অল্প স্বল্প নেশা পানীয় করত। এমনই একটা ইন্টারভিউতে চলে আসে ওরা। তখনও আগুন খানিকটা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সেখানে এসেই ওকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে দেয় সাংবাদিকরা। আসলে আগুনের বাবা মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। ওর বাবার নাকি কয়েকটা পরকীয়া মিডিয়ার সামনে এসেছিল। সাথে আগুনের মাও বিভিন্ন জায়গাতে গিয়ে নেশাপানি করে সিন ক্রিয়েট করত সবসময়ই। আগুনের মাও একসময় বড় মাপের একটা সিঙ্গার ছিল, কিন্তু ওর বাবাকে ভালোবেসে বিয়ে করার পরে সে তার গান ছেড়ে দেয়। কিন্তু ওদের দুজনের মধ্যে এখন সম্পর্কটা ভালো নয়। এর জন্যই ওদের সম্পর্কে এত স্ক্যান্ডেল বের হচ্ছে। তখন আরেকটা সাংবাদিক আগুনকে জিজ্ঞেস করেই বসে, তুমিও কি তোমার বাবা মার দিকেই হাঁটছ? তারা যেমন বিভিন্ন জায়গায় সিন ক্রিয়েট করে তুমিও তো ঠিক তেমনটাই করছো। কিছুদিন আগেও তো একটা নাইট ক্লাবে গিয়ে মন্ত্রীর এক ভাতিজাকে তুমি মারধর করেছ। তারপর একটা ক্লাসিক্যাল গানের অনুষ্ঠানে গিয়ে তুমি গঞ্জিকা সেবন করার সময় সেখানে ঝামেলা হয়েছে। তো তোমার বাবা মা যা যা করেছো তুমিও তো ঠিক তেমনগুলোই করছো। ওর মাকে নিয়ে কথা বলাতে খুবই রাগান্বিত হয়ে যায় আগুন। আর সেখানে মিডিয়ার সামনে অনেক বাজে ব্যবহার করেই চলে আসে। এতে মিডিয়া তো ওর বিরুদ্ধে যা ইচ্ছে তাই লিখেই ছাপিয়ে দেয়। এই ব্যাপারটাতে অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল আগুনের। তার পরপরই আবার ববি ওদের জন্য একটা সাকসেস পার্টি রাখে। সেখানে এসেই আগুনকে মন খারাপ করে একটা জায়গায় বসে থাকতে দেখে ববি। তখন ওর কাছে গিয়ে হাই লেভেলের একটা নেশা সাজেস্ট করে। তবে এটা কোনোভাবেই নিতে চাচ্ছিল না আগুন। কিন্তু ববি তখন ওকে জানায়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? একটা টান নিয়েই দেখো সব চিন্তাভাবনা মাথা থেকে দূর হয়ে যাবে। তখন ওর কথাতে একটা টান নেয় আগুন। এটাতে ওর পুরো মাথা যেন হ্যাং হয়ে যায়। তারপর সে আরও অনেকগুলো টান নেয়। আসলে ওর এমন নেশা করার পেছনে আরেকটা কারণ আছে। অনেক দিন ধরেই সে মীরার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না। এদিকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতো আগুন। আর যখনই সে মীরাকে ফোন করত তাকে ফোনে পেত না। যদিও অনেকবার তার বন্ধুকে দিয়ে খোঁজ লাগানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ তাতেও হয়নি। এসব ব্যাপার স্যাপার নিয়ে সে চিন্তিত ছিল। তার উপরে আজকে তার বাবা মাকে নিয়ে সাংবাদিকরা আজে বাজে কথা বলেছে। আর ঠিক এই কারণেই সে আজকে নেশাটা করছে। এই নেশাটা করার পরই যেন আগুনের মাথার কোনো চিন্তাই থাকে না। সে যেন অন্য একটা জগতের মধ্যে ঢুকে যায়। তখন ওর আশেপাশে অনেকগুলো মেয়ে নিয়ে বসে মজ মাস্তি করে শুরু করে। এভাবে কিছুক্ষণ কাটার পরে হঠাৎ করে সেখানে এসে পৌঁছে মীরা। আগুনকে এই অবস্থাতে দেখে সে তো খুবই রাগান্বিত হয়ে যায়। অবশ্য আগুন ওকে দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছিল আর ওর কাছে চলে এসেছিল। তবে মীরা তাকে প্রচুর কথা শোনায়। সে বলতে থাকে, আমি তো মনে করেছিলাম তুমি অন্যান্য ছেলেদের থেকে আলাদা, কিন্তু না, তুমিও ঠিক ওদের মতোই। একটু ফ্রেম পাওয়ার সাথে সাথে তুমিও বিভিন্ন মেয়েদের নিয়ে মজমাস্তি করতে শুরু করেছ। আমার জীবনে কি চলছে তোমার কি কোনো আইডিয়া আছে? যদিও আগুন ওকে বোঝানোর খুবই চেষ্টা করছিল যে আমি তোমাকে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মীরা অনেক রাগান্বিত কণ্ঠে বলে, তোমার আর আমার এই ব্যাপারটা আমার পরিবার থেকে জেনে গিয়েছে। আর তারা আমার ফোনটাও ভেঙে ফেলেছে। এমনকি আমাকে অন্য জায়গায় বিয়েও দিতে চাচ্ছে। আমি আজকে এখানে এসেছিলাম আমাদের রিলেশনশিপটা ঠিকঠাক করে নেওয়ার জন্য। কিন্তু এসে আমি যেটা দেখলাম যে তুমি আমাকে ছাড়া তো ভালোই আছো। এতে অবশ্য তোমারও দোষ নেই, তুমি তো আসলে কারোই না। ইভেন তোমার তো পরিবারেরও না তুমি। এই কথাটা শুনে মাথা নষ্ট হয়ে যায় আগুনের। আর যা ইচ্ছে তাই বলতে শুরু করে দেয় মীরাকে। আমার পরিবার নিয়ে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমিও তো দেখছি অন্য মেয়েদের মতোই। আমাকে তুমি জাজ করার জন্য এখানে তুমি এসেছিলে আমার সঙ্গে দেখা করতে, তাই না? আরও অনেক আজে বাজে কথা বলতে থাকে সে মীরাকে। এই কথাগুলো শুনে আবার মীরা তো কান্নায় ভেঙে পড়ে। তারপরেও আগুনকে সে কিছু একটা বলতে যাবে, কিন্তু আগুন এতটাই রাগান্বিত ছিল, সাথে তার মাথায় তো নেশা একদম উপরে চড়েছিল। এর জন্য সে মীরাকে ধাক্কা দিয়ে সেই পার্টি থেকে বের করে দেয়। এতে অনেক কষ্ট পেয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় মীরা। তখন আগুন আবারও ফিরে যায় পার্টিতে এবং নেশা করে মজমাস্তি করতে থাকে সেই মেয়েদেরকে নিয়ে। সারা রাত ধরে চলে ওদের এই পার্টি। পরদিন সকালবেলাতেই ওর বন্ধু আসলাম চলে আসে আগুনকে উঠানোর জন্য।
আজকে আসলে আগুনের একটা কেসের হিয়ারিং আছে। ওই যে সেদিন মন্ত্রীর ভাতিজাকে যে মেরেছিল সেটারই আজকে কেসের হিয়ারিং। কিন্তু আসলাম এসে দেখতে পায় আগুনের অবস্থা তো খুবই খারাপ। ওর তো কোনো জ্ঞানই নেই। ওকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও লাভ হয় না। আগুনের মুখে পানি নিয়ে গিয়ে ছিটিয়ে দেয়, কিছুই হয় না। আবার ওর মুখে নিয়ে গিয়ে গঞ্জিকা জ্বালিয়ে দেয়, কিন্তু তাতেও লাভ হয় না। এরপর সেই পাউডারটা একটা লাইন করে সেটার ওপর আগুনকে এনে ধরে এবং তাকে দিয়ে শোকায়। এটাতে অবশ্য কাজ হয় এবং সে জেগে ওঠে। মনে হলো সে জীবনটা আবার ফিরে পেল। এরপর আগুনের বাবা, আগুন এবং তার বন্ধু মিলে চলে আসে কোর্টে। বাবা তখন ওকে জানায়, তুই একদমই কোনো কথা বলবি না কোর্টে গিয়ে। আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি। জাজ তোকে কোনোভাবেই শাস্তিটা দিবে না। হয়ও ঠিক তেমনটাই। জাজ ওকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু আগুন যখন তার হাতটা ওপরে ওঠায় সবার দিকে, তখন ওর জ্যাকেটের মধ্যে থেকে সেই পাউডারটা নিচে পড়ে যায়। এটা আবার গতকাল রাতে পার্টি করার সময় ওর পকেটের মধ্যে একটা মেয়ে ঢুকিয়ে দিয়েছিল, যেন সে বাসায় গিয়ে এটা নিতে পারে। এই ব্যাপারটা দেখে সেখানে সবাই থতবত খেয়ে যায়, আর পুলিশ তৎক্ষণাৎই গিয়ে ওকে গ্রেপ্তার করে ফেলে। আজকে ওর জামিন হয়ে যেত, কিন্তু এমন একটা কাজ ঘটে গেল যে ওকে আবার সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আর গতরাতে যে সে মীরার সাথে কী ব্যবহার করেছে সেটাও মনে ছিল না আগুনের। সে নেশাতে ওই সময়টা এতটাই ধুঁচ্ছিল যে তার কিছুই মনে নেই। এর জন্য সে বারবারই মীরার সম্পর্কে জানতে চাচ্ছিল তার বন্ধুর থেকে, কিন্তু ওকে কিছুই বলা হয় না। কারাগারে যাওয়ার পরই আগুনের অবস্থা তো খুবই বাজে হয়ে যায়, কারণ সে তো সেখানে গিয়ে কোনো রকমের কোনো নেশাই পাচ্ছিল না। আর সেই নেশাতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে সেটা ছাড়া ওর এক মুহূর্তও যেন কাটা দেয়। এভাবে খুব বাজে অবস্থা হতে থাকে আগুনের। আগুন কারাগারে থাকার সময় কয়েকদিন পরপর ওর বন্ধুর সঙ্গে দেখা করতে আসতো। আগুন শুধু ওকে একটা প্রশ্নই জিজ্ঞেস করতো যে মীরার কি অবস্থা, কিন্তু ওর বন্ধু কিছুই ওকে বলতো না। এজন্য আগুনের ওপরে রাগ করে চলে যেত, ওর সঙ্গে কোনো কথাবার্তাই বলতো না। সেই কারাগারের মধ্যে আবার একটা খুব ভালো ব্র্যান্ডের দলও আছে। তারা খুব সুন্দর একটা পারফরমেন্স করে। কারাগারের সবাই ওদেরকে খুবই পছন্দ করত। তবে আগুন এদিকে কোনো নজরই দিত না, সে শুধু মীরাকে নিয়ে চিন্তা করত। এভাবেই কেটে যায় অনেক দিন। হঠাৎ করে একদিন কনস্টেবল এসে আগুনকে জানায়, আপনার জামিন হয়ে গেছে। তখন জেল থেকে বেরিয়ে আসে আগুন। ওকে রিসিভ করতে এসেছিল ওর বন্ধু আসলাম। সে জানায়, তোর বাবা একটু ব্যস্ত তো, এর জন্য আসতে পারেনি, আমি এসেছি। বাড়িতে চল, তোর মা এবং তোর বাবা তোর জন্য হয়তোবা অপেক্ষা করছে। তবে ওর সাথে দেখা হওয়ার পর থেকেই আগুন শুধু বারবারই ওকে জিজ্ঞেস করছিল মীরার কি খবর। তখন আসলাম অবশ্য ওকে বলে, বাড়িতে চল আগে, তারপরে মীরার খোঁজ খবর নেওয়া যাবে। কিন্তু রাস্তাতেই আসলামকে গাড়িটা ঘোরাতে বাধ্য করে আগুন, আর চলে আসে মীরার বাড়িতে। তখন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গিয়েছিল। মীরার পরিবার একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। সেখানে যাওয়ার পরেও মীরাকে দেখতে পায় না আগুন। ওর পরিবারের সবাইকে বারবার জিজ্ঞেস করলেও তারা কিছুই বলছিল না। আর আগুনকে ওদের সাথে বসে খেতে বলে। প্রথমে আগুন না না করলেও ওকে অনেকবার বলাতে আগুন গিয়ে বসে পড়ে খাবার জন্য। মীরার মাছকে গরুর মাংস আর আলু ভর্তা করেছিল। আগুন প্রথম বাইটটা নিতে যাবে, ঠিক তখনই ওকে জানানো হয় মীরার বিয়ে হয়ে গেছে। প্রথমে তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আগুন, আর মনে করছিল যে ওর সঙ্গে মজা করা হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওর ভুল ধারণাটা ভেঙে যায়। সে বুঝতে পারে মীরার আসলেই বিয়ে হয়ে গেছে। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় আগুনের। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর যেন পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে যায়। মীরাকে সে তো তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। আর আসলে সেদিন রাত্রেবেলাতে মীরার সঙ্গে সে যে কী করেছিল সেগুলোও তো মনে নেই আগুনের। এই জন্য আরও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এই অবস্থাতেই সে চলে আসে বাড়িতে। ওই সময়টাতে আগুন অবশ্য তার বাবা মার সঙ্গে থাকতো না, আলাদা একটা ফ্ল্যাট নিয়ে সেখানেই থাকতো। অনেক দিনই আগুন তো আর কোনো গানই গাইতে পারছিল না, শুধু নেশাপানি করেই তার দিন কাটত। এরকম কিছুদিন যাওয়ার পরে সে বুঝতে পারে মীরার কখনোই তার জীবনে ফিরে আসবে না। তবে আগুন আর অন্য কোনো মেয়েকেও চায় না। তারপর থেকে আবারও সে কনসার্ট করতে শুরু করে। সে এখন যেন আগের চেয়ে তারও বেশি ভালো গান করছিল, কারণ ওর সুরের মধ্যে এখন কষ্ট মিশ্রিত ছিল। মানুষও তোর গানগুলো আগের থেকে অনেক বেশি পছন্দ করছে। একদম ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল আগুনের। অনেক ব্র্যান্ডই আসতো ওর কাছে প্রমোশনের জন্য, এমনকি অ্যাড শ্যুট করানোর জন্য। এমনই একদিন আগুন যায় একটা অ্যাডের শ্যুটের জন্য। সেখানে ওর সাথে আরও একটা মডেল কাজ করবে। তিনি আবার খুবই পপুলার একজন মডেল। ওর নাম এলিটা গোমেজ। এখানে যার সাথে আগুন ডিলটা সাইন করতে এসেছিল সে তো এলিটাকে দেখে ওর সাথে গিয়ে ফ্ল্যাট করছিল। কিছুক্ষণ এটা দেখেও আগুন কিছুই বলছিল না। তবে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে রাগান্বিত হয়ে যায় আগুন, আর সেখানে থাকা একটা লাল পানির বোতল নিচে ফেলেই ভেঙে ফেলে। এটাতে আবার আগুনকে নোটিস করে সেই ম্যানেজার আর ওর কাছে চলে আসে। তারপর আগুন সেটা সাইন করে এবং সেখানে তার সামনে একটা গঞ্জিকা জ্বালিয়ে দেয়। ওর স্টাইল দেখেই তো ওর ওপর একদম ফিদা হয়ে যায় এলিটা।
তার পরপরই ওরা দুজনে ফটোশ্যুট করছিল। এত সুন্দর একটা মডেল ওর পাশে ফটোশ্যুট করছে, কিন্তু আগুনের চেহারাতে কোনো ইমপ্রেশনই নেই। এতে ওই অ্যাডের ডিরেক্টর যে ছিল সে কিছুটা সময় নিতে বলে দুজনকে। তারপরে আগুন যখন একটা জায়গাতে গিয়ে বসে তখন ওর কাছে চলে আসে এলিটা আর বলতে থাকে, আপনার গান আমি অনেক দিন ধরেই শুনি, আপনার কণ্ঠটা আমার খুবই পছন্দ। আপনার স্টেজের চেহারা আর এখানকার চেহারা কিন্তু একদমই এক নয়। আপনাকে কোনো গানের মঞ্চে দেখলে মনে হয় আপনি খুবই চঞ্চল এবং কনফিডেন্সওয়ালা একজন মানুষ, কিন্তু আসলে তো দেখছি আপনি অনেক লাজুক প্রকৃতির মানুষ। এগুলো শুনে আগুন বলে, ব্যাপারটা আসলে ওই রকম না, মানুষকে সবসময় আসল চেহারাটা দেখানো যায় না। তারপর ওরা দুজনে আরও অনেক কথাবার্তা বলে। সেদিনকার মতো শুটিংটা শেষ করার পরে ওরা দুজনে চলে আসে আগুনের অ্যাপার্টমেন্টে। এখানে এসে দুজনে পাশাপাশি বসে। তারপর কিছু কথাবার্তা বলার পরে এক পর্যায়ে দুজনে ক্লোজ হতে থাকে। আগুন ওকে সোফায় ফেলে কিছু একটা করতে যাবে, ঠিক তখনই মীরার কথা মনে পড়ে যায় আর সে কিছুই করতে পারে না। মন খারাপ করে রুমের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছিল আগুন। তখন এলিটাকে ডাক দিয়ে বলে, এটা তো তোমার অ্যাপার্টমেন্ট, চলে গেলে আমি চলে যাব, তুমি কেন যাচ্ছ? আর আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? তখন আগুন জানায়, না, তুমি একদমই পারফেক্ট। সমস্যা তো আমার একজন স্বপ্নের মানুষ ছিল, এর জন্য আমি তোমার সাথে ক্লোজ হতে পারলাম না, তুমি কিছু মনে করো না। এগুলো শুনে এলিটা বলে, পছন্দের মানুষ থাকা ভালো, কিন্তু ভুল মানুষকে যেন পছন্দ করো না, তাহলে কিন্তু তোমার জীবনে নষ্ট হয়ে যাবে। এগুলো বলেই সেখান থেকে চলে যায় এলিটা। আর আগুনের আবারও শুরু হয়ে যায় তার ব্যস্ত জীবন। সপ্তাহে তার কয়েকটা কনসার্ট থাকতো। যদিও সে সেগুলোতে ভালো পারফরমেন্সই করছিল, কিন্তু তার মন তো ভালো ছিল না। তারপরেও মানুষরা তো এগুলো বুঝতে পারত না। কিছুদিন পরেই আগুন চলে আসে বিশাল একটা প্রোগ্রাম করার জন্য। সেখানে আগুন পিয়ানো বাজিয়ে গান গাইছিল। দর্শকরাও তো খুব উপভোগ করছিল। আগুন খুব সুন্দরভাবে এই গানটা এক্সিকিউট করছিল। এরকম চলতে চলতে হঠাৎই আগুনের গলায় কি যেন হয় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই ওর টিমের লোকজন এসে ওকে নিয়ে চলে আসে হাসপাতালে। ডাক্তার তখন জানায়, আগুন অনেক দিন ধরেই জোর করে বিভিন্ন নেশাপানি খেয়ে গান গাইছে। এ কারণে ওর ভোকাল কর্ডে বারবারই আঘাত পেয়েছে। সেটার ফলশ্রুতিতেই ওর ভোকাল কর্ডে সমস্যা হয়ে গেছে। এখন সে আপাতত 2-3 মাস কোনো কনসার্ট করতে পারবে না, এমনকি সে কথাও বলতে পারবে না। ওকে ফুল রেস্টে থাকতে হবে। এই কথাগুলো শুনে আগুন এবং আসলাম দুজনেই হতবাক। তখন ববি আবার ওই জায়গাতেই ছিল। সে আচমকাই বলে ওঠে, ও গান গাইতে পারবে না মানে কি? ওর পেছনে আমি এত টাকা ইনভেস্ট করেছি, সেগুলোর তাহলে কি হবে? তাড়াতাড়ি তোমার বন্ধুর গলা ঠিক করো তুমি, না হলে কিন্তু তোমরা ঝামেলায় পড়বে। দুজনের নামে কিন্তু আমি কেস করে দিব। এটা বলেই অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় ববি। তবে আসলাম অবশ্য সান্ত্বনা দেয় আগুনকে, তুই একদমই চিন্তা করিস না, বিভিন্ন কারণ দেখে আমি কয়েকটা কনসার্ট ক্যান্সেল করে দিব। আর কয়েকটা কনসার্টে গিয়ে তুই শুধু লিপসিং করবি, তারপরে সব ঠিক হয়ে যাবে, আর কেউ বুঝতেও পারবে না যে তুই লিপসিং করেছিস। 2 দিন পরেই আগুনকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়িতে চলে আসে আগুন এবং আসলাম। আগুনকে ছেড়ে সবাই আস্তে আস্তে চলে যায়, কিন্তু আসলাম এখনও ওর সাথেই আছে। আগুন তখন ওকে জিজ্ঞেস করেই বসে, তুই কেন আমার সাথে আছিস? সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুই যাস না কেন? আসলাম তখন জানায়, আমার বাবা অনেক শখ করে আমাকে বড়লোকের একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে সবাই আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। একদিন তো আমাকে বাথরুমের মধ্যে আটকে দিয়ে তারা মজা নিচ্ছিল, তখনই তুই এসে আমাকে বাঁচিয়েছিলি। তারপর থেকে সবসময় তুই আমার পাশে ছিলি। এখন তোর এই খারাপ সময় আমি কিভাবে তোকে ছেড়ে যাই বল? দুজনেই খুবই ইমোশনাল হয়ে যায়। আগুন যেহেতু কোনো কনসার্ট করতে পারছিল না, এর জন্য আস্তে আস্তে ওর বাড়ি গাড়ি সব কিছুই চলে যায়। একদম সে নিঃস্ব হয়ে যায়। কিছুদিন এখানে সেখানে কাটায় আগুন। তারপর চলে আসে সে নিজের বাড়িতে। সেখানে এসেই দেখতে পায় ওর মা বসে আছে। তখন আগুনকে দেখে অনেক কথা শোনায় মা। এই ব্যাপারগুলো আবার কোনোভাবেই নিতে পারে না আগুন, আর সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় বলে, তুমি কি আমার মা হতে পেরেছ? তুমি একটা ছেলের কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছ। এটা বলেই চলে যাচ্ছিল আগুন। ততক্ষণে ওর বাবা আবার সেখানে এসে পড়েছিল। তখন ওর মা বলতে থাকে, আমি যখন তোর বাবাকে বিয়ে করেছিলাম তখন আমরা দুজনেই গান গাইতাম, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমি গান গাওয়া ছেড়ে দিলাম এবং সংসার করতে লাগলাম। তবে কিছুদিন পরে আমি টের পাই সে অনেকগুলো রিলেশনে জড়িয়ে পড়েছে। এগুলোতে আমি ডিসাইড করি আমি ওকে ছেড়ে চলে যাব, কিন্তু তখনই জন্ম হয় তোর। এই জন্য তোর কথা চিন্তা করে আমি আমার জীবনটা নষ্ট করেছি। আর ঠিক এ কারণেই আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছিলাম যে আমি যেন তোর দুঃখে হাসতে পারি, কিন্তু সেটা আর পারলাম কই। তোর দুঃখে তো এখন আমারও কষ্ট হচ্ছে। এটা বলেই অনেক কান্না করতে থাকে মা। এগুলো শুনে আগুন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন বাবা ওকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আগুন তারপরেও চলে যায়। তখন থেকেই আগুন এখানে সেখানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে।
এক রাত্রেবেলাতে সে একটা রাস্তার ধারে বসে চা রুটি খাচ্ছিল। তখন আসলামের সাহায্য নিয়ে ওর বাবা সেখানে চলে আসে আর ছেলেকে অনেক করে বোঝায়। সঙ্গে সে যা যা ভুল করেছে সেগুলোর জন্য সে সরিও বলে। তারপরেও আগুন যেন কিছুই শুনতে চাইছিল না। কিন্তু যখন বাবা সেখান থেকে চলে যাচ্ছিল তখন আগুন বলে, আমাকে একা ছেড়ে যেও না, আমাকে এখান থেকে নিয়ে যাও। তারপর ওকে বাড়িতে নিয়ে চলে আসে বাবা। পরদিন আগুনের গলা দেখানোর জন্য দেশের সবচাইতে বড় হাসপাতালে নিয়ে আসে। এখানে চেক আপ করা হচ্ছিল। আসলাম তখন আগুনকে বলে, আমার তো এটা ভেবে ভালো লাগছে যে তুই নেশাপানি ছেড়ে দিয়েছিস আর মীরাকেও তুই এতদিনে ভুলে গেছিস। ঠিক তখনই আগুন নিচে খেয়াল করে দেখতে পায় মীরার মতো একজনকে। সাথে সাথেই দৌড়াতে দৌড়াতে কয়েক তালা নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে আগুন। গিয়ে দেখতে পায় এটা তো আসলে মীরাই। দুজন দুজনকে দেখে তো খুবই অবাক। তারপরে কথা বলার জন্য হাসপাতালের বাইরে থাকা ফাঁকা মাঠের মধ্যে আসে ওরা দুজন। আগুনের মুখে দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না। ওর গলার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। এজন্য সে মীরাকে টেক্সট করতে থাকে। আগুন যে মীরাকে কোথায় কোথায় খুঁজেছে এবং তার জন্য কত কষ্ট পেয়েছে এগুলো সবকিছু ওকে জানায়। কিন্তু মীরাকে তো আসলে আগুনই তাড়িয়ে দিয়েছিল সেদিন নাইট ক্লাব থেকে। এজন্য অভিমান করে মীরা চলে গিয়েছিল অনেক দূরে। আগুন তখন জানায়, তাই বলে তুমি আমার উপরে রাগ করে আরেকজনকে বিয়ে করে নিবে? মীরা আগুনকে তখন অবাক করে দিয়ে বলে, আমি বিয়েটা করিনি, এঙ্গেজমেন্ট করেছিলাম কিন্তু সেটাও ভেঙে দিয়েছি। এই কথাটা শুনে খানিকটা খুশি হয়ে যায় আগুন। কিন্তু মীরা বলে, খুশি হয়ে লাভ নেই, আমরা দুজন আর কোনো দিনও এক হতে পারবো না। এটা বলেই সেখান থেকে চলে যেতে থাকে মীরা। আগুন ওকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু লাভ হয় না। এজন্য সে মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই মীরা আবারও ফিরে আসে এবং জড়িয়ে ধরে আগুনকে। সাথে বলে, আমিও তোমাকে ভুলতে পারিনি, এতদিন আমিও তোমাকে অনেক মিস করেছি, আমি তোমাকে ভালোবাসি, এরপর কখনো আমাকে ছেড়ে তুমি আর যেও না। এরপর থেকে ওদের আবারও ভালো সময় শুরু হয়ে যায়। আগুনের দেখাশোনা করতে শুরু করে দেয় মীরা। ওকে যখন যা ওষুধ খাওয়াতে হবে এবং যা যা ব্যায়াম করাতে হবে সবগুলোই করতে থাকে মীরা। এমনকি আগুনের চুলটা পর্যন্ত মীরা নিজেই কেটে দিচ্ছিল। আস্তে আস্তে আগুনের গলাও ঠিক হচ্ছিল। এভাবে কয়েক মাস চলার পরে পুরোপুরি ভালো হয়ে যায় আগুন। তারপরে সে ছোট্ট একটা কনসার্ট করে একটা কলেজের মধ্যে। সেটাতে মোটামুটি ভালোই মানুষ হয়। তার মানে ফুল কামব্যাক হয়ে গিয়েছে আগুনের। এর মধ্যে অবশ্য ওরা দুজনে বিয়েও করে নিয়েছিল। ওদের সময় খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎ করে মীরা একদিন আগুনকে এসে জানায়, আমাদের মধ্যে তো আরও একজন আসতে চলেছে, মানে সে প্রেগনেন্ট। এই ব্যাপারটাতে দুজনেই তো খুবই খুশি হয়ে যায়। কেটে যায় আরও কিছুদিন। আগুন এখন অনেকগুলো কনসার্টই করছে। হঠাৎ করে বিদেশি এক গায়ক আগুনের সঙ্গে কোল্যাব করতে চায়। এর জন্য সে চলে আসে ওই গায়কের অফিসে। তখন ওকে ফোন দিয়ে মীরা জানায়, আজকে না আমাদের হাসপাতালে যাওয়ার কথা চেক আপ করানোর জন্য। আগুনের সমস্যার কথা জানিয়ে ওকে সরিও বলে। তারপর ফোনটা রেখে হাসপাতালের মধ্যে ঢুকে যায় মীরা। এদিকে আগুন এবং সেই গায়কটা ওই কন্ট্রাক্টটাতে সাইন করতে যাবে, ঠিক তখনই টিভিতে একটা ব্রেকিং নিউজ আসে। আগুন দেখতে পায় মীরা একটু আগেই যে হাসপাতালটাতে ঢুকলো সেই হাসপাতালের ওপর একটা প্লেন এসে ক্র্যাশ করেছে। এতে খুবই বাজে অবস্থা সেই হাসপাতালের। ব্যাপারটা দেখে আগুনের জানে যেন আর পানি থাকে না। দৌড়াতে দৌড়াতে সে চলে আসে হাসপাতালে। এখানের অবস্থা খুবই খারাপ। অনেক মানুষ মারা গেছে এখানে। দেখতে দেখতে আগুনের চোখ গিয়ে পড়ে একটা স্ট্রেচারের ওপরে। সেখানে নিথর দেহে শুয়ে আছে মীরা। মারা গেছে সে। এটা কোনোভাবেই মেনে নিতে পারে না আগুন। মীরার জানাজা শেষে দাফন করার পরে বাড়িতে এসে পৌঁছে আগুন। ওর একটা ছোট্ট বার ছিল, সেটাতে গিয়ে লাল পানির বোতলগুলো নিয়ে ভাঙতে শুরু করে দেয় আগুন। তারপর মুখে একটা সিগারেট নেয়, লাইটারটা দিয়ে সিগারেটটা জ্বালায়। তারপর সেই জ্বলন্ত লাইটারটায় ফেলে দেয় ওই লাল পানির ওপর। পুরো ঘরের মধ্যে আগুন দিয়ে ভরে যায়। চারিদিকে জ্বলন্ত আগুনের মধ্যে সিগারেটে টান দিচ্ছিল আগুন। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।